আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনলাইন কোর্সের চতুর্থ ক্লাস। আজকে আমরা শিখব হচ্ছে বচন। বচন সেটা হচ্ছে যে আমরা সাধারণত বাংলাতে যেটা এক বচন বা বহুবচন নামে জাস্ট দুইটি বচন বুঝি, কিন্তু আরবিতে সেটি সেরকম নয়। আরবিতে কিন্তু তিনটা বচন আছে, এক বচন, দুই বচন, বহু বচন। সেটাই আমরা আজকে এখানে শিখব আজকের ক্লাসে। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট প্রবন্ধের নিয়মাবলী, যেটা আমরা ইংরেজিতে ডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল যেটা আছে যেটাকে বোঝায় সেটাই আজকে এখানে শিখব। মানে নির্দিষ্ট করে যখন আমরা কোনো কথা আর নির্দিষ্ট করে বলবো, বা কোনো আবার যদি দরকার পড়ে যে কোনো কথা নির্দিষ্ট না নির্দিষ্ট প্রবন্ধে হিসেবে বলা যায়, তো সেই বিষয়গুলো শিখব। এরপর হচ্ছে যে বিপরীত শব্দ। এই যে বিপরীত শব্দ বলতে দরজার বিপরীত শব্দ হচ্ছে জানালা। পুরুষের বিপরীত সেটা হচ্ছে যে নারী। তো এইরকম অনেক অনেক শব্দার্থ আজকে শিখব। তো মোটামুটিভাবে আজকের লেসন যদি আমরা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত থাকি, তাহলে আজকে আমি জাস্ট এতটুকু বলতে পারি যে আজকে মেবি আমরা 1000-এর উপরে এরকমই হবে, 1000 বা কথা বলতে বলতে আরও অনেক প্রসঙ্গ আসে না, তো সেক্ষেত্রে বলা যায় যে 1000 বা ততোধিক শব্দার্থ আজকে আমরা বাংলা থেকে আরবি শব্দার্থ ইনশাল্লাহ শিখব। কারণ হচ্ছে বিপরীত শব্দের যেসব শব্দগুলো থাকবে সেগুলোর যেমন বিপরীত শব্দের প্রথম দিকে যেটা থাকবে সেটা হচ্ছে যে এর বিপরীতে যে কী হবে সেটাও বাংলা আরবি এভাবে আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতে যাব। তো সেই দিকে দেখা যাবে যে আমাদের অনেকগুলো শব্দার্থ দাঁড়ায় গেছে। এরপরে যেটা হচ্ছে যে একদম সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে যে স্পেশাল আমাদের গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আছে, সেই সব গুরুত্বপূর্ণ শব্দার্থের মধ্যে আমরা 50টি আজকের অধ্যায়ে শিখব বা দেখব, যেগুলো আমরা যদি এই প্রতিদিন যদি আমরা 50টা বা 100টা করে আগাই, তাহলে ইনশাল্লাহ আমাদের কোর্স শেষের দিকে গিয়ে দেখতে পাবো যে আমরা মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ অনেকগুলো আরবি শব্দার্থ আমরা শিখে ফেলবো, যেগুলো নাকি আমরা দৈনন্দিন কথাবার্তা বলার জন্য আমাদের ইনশাল্লাহ সাফিসিয়েন্ট হবে বলে আমি মনে করি। ঠিক আছে, তারপরও 100তে যে 100 হবে সবসময় এরকমটা না, ইনশাল্লাহ কাছাকাছি থাকবে, যে মোটামুটিভাবে আমরা কথোপকথন করতে পারি মতো করে এরকম একটা সিচুয়েশনে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে এরপরে যে সর্বশেষ যেটা থাকবে হচ্ছে পুনরাবৃত্তির মধ্যে যদি আমি একটু স্মরণ করিয়ে দিয়ে থাকি, তাহলে সেটা হচ্ছে যে গত ক্লাসে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে কাল, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলতে গেলে সেন্টেন্সগুলো কীরকম হয় বা কীরকমভাবে সেন্টেন্সগুলো তৈরি করতে হয়, বা নিয়মাবলী কী, বা কীরকম করে বাক্যগুলো তৈরি করতে হয়, কথা বলতে হয়, সেগুলো আমরা শিখেছি গত ক্লাসে। তাহলে জাস্ট আমি পুনরাবৃত্তি বলতে এতটুকু বলতে পারি যে ওখানে 3টা সাবজেক্ট নিয়ে আমি জিনিসগুলো আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে আমি, ইউ তুমি, হি সে, মানে 3টা পার্সন নিয়ে 3টা পার্সন বেদে যে বর্তমান কালে কথা বললে সেগুলো কীরকম হবে, অতীতের বিষয় নিয়ে কথা বললে সেটা কী হবে, ভবিষ্যতের বিষয় বস্তু নিয়ে কথা বললে সেটা কীরকম হবে, সবগুলো আমি আলোকপাত করেছি সেটা হচ্ছে লাস্টের ক্লাসে। তো তারপরে যদি আমি একটু রিমাইন্ডার দিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমি যখন কথা বলি সেটা হচ্ছে যে আমি কথা বলি, আনা আনা আকাল্লেম। তারপর যদি বলি যে আমি অতীতে কথা বলেছিলাম, আনা কাল্লামতু। আবার যদি ভবিষ্যতের ব্যাপারে সেই বিষয়টা হয়, তাহলে হচ্ছে যে আনা আকাল্লিমু, মানে আমি কথা বলবো। এইভাবে আমি সাবজেক্ট ইউ ধরে কথাবার্তা বলছি, সে ধরে কথাবার্তা বলছি। তো মোটামুটিভাবে কাল টেন্স, ইংরেজিতে যে টেন্স বিষয়টা আছে, মোটামুটিভাবে আমাদের ক্লাসের যতটুকু প্রয়োজনীয় দরকার হবে বলে মনে করছি সেটা আমি এই গত ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, আর ওখানে এই কালের সাথে ওখানে আরেকটা বিষয় সংশ্লিষ্ট ছিল, যেটা হচ্ছে চলমান প্রক্রিয়ায়, মানে এই যে আমি করতেছি, আমি খাচ্ছি, বা আমি করতেছিলাম, বা আমি ভবিষ্যতে করতে থাকবো, এই বস্তুর যে বিষয়টা সেটা হচ্ছে
চলমান বিষয়টা নিয়ে, সেই বিষয়টা নিয়েও গত ক্লাসে বিস্তারিত আলোচনা হয়েছে। তো এর পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে প্রথম ক্লাসের দিকে ভদ্রতা, না দ্বিতীয় ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে ভদ্রতা, শিষ্টাচারযুক্ত শব্দ, বাক্য গঠন, মানে পোলাইটলি কথাবার্তা বলতে, নম্রতা, ভদ্রতার সহিত কারোর সাথে কথা বলতে হলে এবং যে যে বিষয়বস্তুগুলো এর অন্তর্ভুক্ত সেগুলো আলোকপাত করেছিলাম, ঠিক আছে। আর তাও সেকেন্ড ক্লাস মেবি সেটাতেও আলোচনা করছি হচ্ছে সংখ্যা। সংখ্যা বলতে আমরা 1 থেকে মিলিয়ন পর্যন্ত সংখ্যাগুলো আশা করি শিখে ফেলেছি, ঠিক আছে। কারণ হচ্ছে ওই সংখ্যা 1 থেকে কিভাবে গণনা শুরু করতে হয় এবং কিভাবে 100 পরে গেলে 1 থেকে 10 পর্যন্ত, আবার 10 থেকে 99 পর্যন্ত, আবার 100 থেকে 199 পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে গণনা করতে হয়, আবার 1000-এ গেলে আলফ আলফ 2000 আলফেন, এইভাবে কথাবার্তা, মানে এই যে হাজার, লক্ষ, লক্ষ বা মিলিয়ন, এই যে কীভাবে গণনা করতে হয় সেগুলো আমরা শিখছি। তারপর যদি আমি একটু রিপিট করি সেটা হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 1 থেকে 9 সংখ্যাগুলো দিয়ে আমরা পরবর্তী সংখ্যাগুলো তৈরি করে থাকি, 1 থেকে 9। আবার এরপরে যেটা হচ্ছে যে 10 থেকে শুরু করে 19 পর্যন্ত, 19 বা 21 পর্যন্ত শব্দগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত যদি আমরা একদম ফ্লুয়েন্টলি পারি তাহলে বলতে পারবো যে আমরা অনায়াসে একদম 1 থেকে 99 বা এর পরবর্তী যে সংখ্যাগুলো সেগুলো ওই যে নিয়ম যেটা বলে দেওয়া হয়েছে সেই নিয়মের ভিত্তিতে আমরা 1 থেকে মিলিয়ন পর্যন্ত সংখ্যাগুলো ইজিলি গুনতে পারি, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে শুভেচ্ছা বিনিময়, সম্ভাষণ, কারোর সাথে কথাবার্তা বলার শুরুতে যে আমরা গ্রেটিং বা শুভেচ্ছা বিনিময় করি, সম্ভাষণ জানাই, বা বিদায় মুহূর্তে যে মা সালামা বলা পর্যন্ত যে এই শব্দগুলো, যে বাক্যগুলো বলতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রথম ক্লাস থেকে এই অবধি পর্যন্ত নিয়মিত বলে আসছি। সুতরাং আশা করি এই বিষয়টা নিয়ে কোনো রকমের কিছু থেকে গেছে এরকম আমার মনে হচ্ছে না। তারপর যদি কারো কোনো রকমের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স হোক অথবা পার্সোনাল হোক, যে বিষয় ওইভাবেই যদি আমার সাথে যোগাযোগ করা হয় তাহলে অবশ্যই আমি চেষ্টা করব যে ওই বিষয়টা নিয়ে আরেকটু ক্লিয়ারলি বলার জন্য। এরপর যেটা সেটা হচ্ছে কথোপকথন। আমাদের প্রত্যেক ক্লাসে হচ্ছে যে কথোপকথন থাকে। কথোপকথন বলতে যে আমরা বিষয়বস্তু নিয়ে কথা বলি, ওই বিষয়বস্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়েও হয়তো বা কথাবার্তা বলে থাকি, যেমনটি হয়তো বা আমরা প্রথম ক্লাসের দিকে ইমিগ্রেশন পরিচিতি পর্ব যেটা ছিল, বা ইমিগ্রেশনের কথাবার্তা, যে কীভাবে ইমিগ্রেশনের কথাবার্তা বলতে হয়, পরিচিতি হতে হয়, সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম ক্লাসের যেটা ছিল সেটাতেই করেছি, ঠিক আছে। তো ওখানে কথা পরিচিত হওয়ার জন্য যে ধরনের কথাবার্তা বা বাক্যগুলো দরকার হয় সেই সবগুলো বাক্য আশা করি ওখানেই আমরা শিখে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা আজকের বিষয়বস্তু সেটা হচ্ছে যে বচন। আমরা যদি আজকের ক্লাসে প্রবেশ করি সেটা হচ্ছে বচন। বচন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে সেটা হচ্ছে যে বচন 3 প্রকার। সেক্ষেত্রে এক বচন, 2 বচন, বহু বচন। আচ্ছা, আমরা যে সংখ্যা গণনার সময় শিখছিলাম সেখানেও আমি একটু বচনের ব্যাপারে একটু আলোচনা করছিলাম। সেটা হচ্ছে যে যখন আমরা আলফ মানে 1000 আর 2000-এর ক্ষেত্রে এতেনিন আলফ কখনো গুনবো না, ঠিক আছে, আলফেন বলবো। আলফের ক্ষেত্রে যেমন 1000, 2000-এর ক্ষেত্রে আলফেন। 100-এর ক্ষেত্রে যেমন মিয়া, তেমন 200-র ক্ষেত্রে কিন্তু মিয়েতেন বলবো। এতেনিন মিয়া কখনো বলবো না। সেই ক্লাসে কিন্তু আমি বচনের ব্যাপারে একটু ইঙ্গিত দিয়েছিলাম। সেটা হচ্ছে যে যখন আমরা, কারণ হচ্ছে আরবিতে 2 বচন নামে একটা জিনিস আছে, সেজন্য আমরা কখনো 200, 2000 এরকম বলবো না। ওগুলোকে বলতে হলে এভাবেই বলতে হবে, মিয়েতেন, আলফ আলফেন, মিলিয়ন মিলিয়নিন, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা 2 বচনের ক্ষেত্রে 2 সংখ্যাটা যখন দুইটা জিনিস যখন একসাথে বলতে যাই, মানে একের অধিক বলতে সেটা যদি 2টা হয়, একের অধিক বলতে 2টা, 3টা না, 3টা হলে পরে সেটা বহু বচনে চলে যাবে। একটা হলে 1 বচন, 2টা হলে 2 বচন, আর যদি 3 হয় 3 বা 3-এর ততোধিক সংখ্যা বা বস্তুগুলোকে আমরা বহু বচন হিসেবে চিহ্নিত করব, ঠিক আছে। তো এক বচন সেটা হচ্ছে যেভাবে স্বাভাবিক যে বিষয়বস্তুগুলো থাকে, বা বস্তু হোক, প্রাণী হোক, নাম্বার হোক, মোটামুটিভাবে সবগুলোই হচ্ছে যে আমরা যেভাবে স্বাভাবিক চিনি জানি। যেমন যদি আমি একটু
বলে থাকি মোবাইল, ফ্রিজ, গাড়ি, এগুলো হচ্ছে সবগুলো একবচন, মানে একটা একটা। ওখানে আমাকে এভাবে উল্লেখ করতে হবে না যে একটা মোবাইল, একটা ফ্রিজ, একটা গাড়ি, এভাবে উল্লেখ করতে হয় না। কারণ হচ্ছে যে ইংরেজিতে বলি বা বাংলাতে বলি, যখনই আমরা মোবাইল বলি তখন বুঝি যে শুধু একটা মোবাইল। যখন দুইটা মোবাইল হয় তখন বাংলাতে হয়তো বা দুইটা মোবাইল থাকতে পারে, কিন্তু আরবিতে যেহেতু দুই বচন আছে সেহেতু দুইটা মোবাইলের ক্ষেত্রে আমরা বলবো যে কি, যদি মোবাইলের আরবি হয় যে জাওয়াল, এখানে আমার প্রথম যেটা নমুনা আছে সেখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে মোবাইলের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে জওয়াল। জওয়াল হচ্ছে এক বচন, ঠিক আছে। আর যদি দুই বচনের ক্ষেত্রে জওয়ালকে বলতে হয় তাহলে বলতে হবে যে জওয়ালেন। জওয়ালেন বলতে ওখানে দুইটা মোবাইলই বোঝাবো, ঠিক আছে। তো তদ্রূপভাবে আমরা পরবর্তী শব্দগুলো লিখছি, ওগুলো এক বচন বা বহু বচনের ক্ষেত্রে ওইভাবে পড়বো। তারপরেও যদি আমি আরেকটু যদি জাস্ট একটু ধারণা দিয়ে থাকি যে ফর্মুলাগুলো কীভাবে হবে। এক বচনের ক্ষেত্রে হচ্ছে যে কোনো স্বাভাবিক বস্তু বা প্রাণী, ঠিক আছে, এক বচন। যেভাবে আমরা বলি যে একটা মোবাইল বা একটা চেয়ার, একটা টেবিল, একটা ফ্রিজ, এইভাবে, ঠিক আছে। তো দুই বচনের ক্ষেত্রে সেগুলোর ফর্মুলাটা হবে যে বস্তু বা প্রাণী, ওইটার সাথে ওই যে নামটা থাকবে, নামের শেষে গিয়ে শুধু এইন বা তেইন যোগ হবে। যেমনটি যদি আমি বলি এখন আবার উদাহরণস্বরূপ যদি বলি মোবাইলের যে আরবি শব্দ সেটা হচ্ছে যে জওয়াল। জওয়ালের সাথে যদি আমি শুধু এইন অথবা তেইন যোগ করি শেষে, এইন অথবা তেইন, এই যে যেমন আছে জওয়ালের সাথে আমি এখানে কি যোগ করছি, এইন যোগ করছি, এ সমান একার রস্বই দন্তন্য, তাহলে হচ্ছে যে এইন, জওয়ালেন, জওয়াল, জওয়াল থেকে জওয়ালেন, তাহলে হচ্ছে দুইটা মোবাইল ইজিলি হয়ে গেছে, এবং এটা হচ্ছে দুই বচন। একইভাবে যদি আমি এখনও বহু বচনে যাচ্ছি না, বহু বচনটা আমি একটু রেখে দিই। তো বহু বচন ছাড়া যদি আমি বাকি শব্দগুলো নিয়ে যদি বলি তাহলে হচ্ছে যে তাল্লাজা, যেটার মানে হচ্ছে ফ্রিজের আরবি হচ্ছে যে তাল্লাজা। তো তাল্লাজার ক্ষেত্রেও হচ্ছে যে এক বচন তাল্লাজা, বহু বচনের ক্ষেত্রে তাল্লাজা তিন, ঠিক আছে। গাড়ির ক্ষেত্রে হচ্ছে সেয়ারা যেটা সেটা হচ্ছে এক বচন, সেয়ারা তিন, দুইটা গাড়ি, তাহলে সেটা হচ্ছে দুই বচন। এবার আসি হচ্ছে বহু বচনে জাস্ট আমরা এতটুকু যোগ করব যে যেমন দুই বচনে এইন অথবা তেইন যোগ করছি, সেই তদ্রূপ ভাবে যে কোনো যদি বস্তুর ক্ষেত্রে যদি আমরা বহুবচন উল্লেখ করতে যাই তাহলে শেষে গিয়ে শুধু আ অথবা আত যোগ করব, সরায়া ত, ঠিক আছে। যেমনটি আমরা এই যে অতীতকালের কথাবার্তার সময় শুধু ভার্বের শেষে যেমন ত অথবা তু যোগ করছি, সেক্ষেত্রে বহুবচনের ক্ষেত্রে জাস্ট এতটুকু মনে রাখলে হবে, শেষে গিয়ে আত অথবা ত, ওই শব্দটার সাথে ওই বস্তুটার সাথে শুধু ত লাগাই দিব, ঠিক আছে। যেমন যদি বলি এখন জওয়ালের বহুবচন কি, জওয়াল হচ্ছে মোবাইল, তাহলে বহুবচন যেটা সেটা হবে জওয়ালাত, জওয়াল, জওয়ালাত। এখানে আমি কি যোগ করছি, সে শুধু আত, জওয়াল পর্যন্ত ছিল, জওয়াল, এখানে আমি জাস্ট শেষের দিকে কিন্তু এখানে সিলেক্ট করে রাখছি, সেটা হচ্ছে জওয়াল, ঠিক আছে। জওয়াল যোগ আত, তাহলে যোগ করলে হয় কি, সন্ধি বিচ্ছেদের মতো যদি আমি একটু খেয়াল করি তাহলে সেটা হচ্ছে জওয়াল যোগ আত, তাহলে হচ্ছে জওয়ালাত। জওয়াল যোগ আত অথবা লাত যেটাই বলি না কেন, শেষে শুধু যদি আত অথবা ত যোগ করি তাহলে জওয়ালাত হয়ে যাচ্ছে ইজিলি। সে একইভাবে যদি আমি ফ্রিজ যেটা সেটা হচ্ছে তাল্লাজা এক বচন, তাল্লাজাতেন দুই বচন, তাহলে বহু বচনের ক্ষেত্রে যেটা হবে দুইয়ের অধিক, সেটা হচ্ছে তাল্লাজাত, ঠিক আছে। তাল্লাজাত বলতে বোঝাবো যে ফ্রিজগুলো, ঠিক আছে, বহু বচন। একই তদ্রূপ যদি আমি এখন যদি বলি যে গাড়ির ক্ষেত্রে সাইয়ারা এক বচন, সাইয়ারাতেন দুইটা গাড়ি, তাহলে দুইয়ের অধিক যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সাইয়ারাত যেটা একই ফর্মুলা আমি ইউজ করছি, সেটা হচ্ছে শুধু শেষে গিয়ে আমি ত, সাইয়ারা পর্যন্ত ছিল, সাইয়ারার সাথে ত লাগাই দিছি, ঠিক আছে, সাইয়ারাত, তাহলে হয়ে গেছে ইজিলি কি, সাইয়ারাত, বহু বচন হয়ে গেছে। তো এই তিনটা শব্দের ভিত্তিতে যদি আমরা এক বচন, দুই বচন, বহু বচন যদি জেনে থাকি তাহলে তো একইভাবে আমি কয়েকটা শব্দ এখানে দিয়ে রাখছি যেগুলো আমরা প্র্যাকটিস করলে পরে বুঝবো যে আমাদের স্কিলটা কতটুকু পর্যন্ত আমরা বুঝছি বা কতটুকু পর্যন্ত আমরা আগায় যেতে পারবো, ঠিক আছে। তো আমি জাস্ট রেড মার্কে কয়েকটা শব্দ এখানে দিয়ে রাখছি, সেগুলো হচ্ছে যে কাসা, যেটার মানে হচ্ছে যে গ্লাসকে আমরা কাসা বলবো, ঠিক আছে, কাসা।
আর হচ্ছে যে বাত্তানিয়া যেটা সেটা হচ্ছে শীতকালে এখন আমাদের বেশি বেশি কম্বলের ইউজ হচ্ছে, সেজন্য বাত্তানিয়া দিয়েও আমরা 1 বছর 2 বছর বহু বছর চেষ্টা করব, ঠিক আছে। তারপর যেটা সেটা হচ্ছে দাররাজা, সাইকেল। দাররাজা সাইকেল যেটা সেটা নিয়েও আমরা 1 বছর 2 বছর বহু বছরের চেষ্টা করব। এইরকম কয়েকটা বিষয়বস্তু নিয়ে আমরা জাস্ট 1 বছর 2 বছর বহু বছর যদি এগুলো যদি বুঝে থাকি তাহলে বেশি বেশি চেষ্টা করব, প্র্যাকটিস করব, তাহলে বুঝবো যে আমাদের স্কিলটা গ্রোথ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গেল বস্তুর ক্ষেত্রে। এই যে আমি এতক্ষণ 1 বছর 2 বছর বহু বছর যে আলোচনা করছি সেটা হচ্ছে যে বস্তুর ক্ষেত্রে। এখন যদি বস্তু না হয়, যদি প্রাণী হয়, এখন এতক্ষণ আমি কিন্তু এখানে কোনো একটাই প্রাণী নিয়ে আসি নাই। তো প্রাণীর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে যদি হয় জন, যদি হয় এই যে বিন্থ, আমি শেষের যেটা সেটা আচ্ছা প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে নফর। আমরা যখন কখনো কোনো রেস্টুরেন্টে যাই যে পার্সেল কেনার জন্য, তখন ওরা জিজ্ঞেস করে কতজনের খাবার দিব, 1 জনের না 2 জনের, ঠিক আছে। ওইখানে কিন্তু এই শব্দটা খুব বেশি বেশি ইউজ হয়। তো তখন আমরা যে যদি বলি যে 2 জনের, আমাকে 2 জনের খাবার দেন, তখন আমরা কখনো বলবো না যে তিনি নফরের খাবার দেন। দিনই দিন ওয়াজবা হাগ্গা তিনি নফর, যদি এভাবে বলে থাকি তাহলে সেটা হচ্ছে ভুল বাক্য, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলতে হবে যে দিন ওয়াজবা লি, লি বলতেন জন্য, লি নাফারেন 2 জনের জন্য, লি নাফারেন, ঠিক আছে। তাহলে হচ্ছে যে এখন যদি আমরা নফর বলতে জন, 1 জন 2 জন 3 জন এইভাবে হচ্ছে যে ব্যক্তি, ঠিক আছে, যেটা হচ্ছে যে কতজন এইরকম। নফর হচ্ছে যে 1 জন। তারপর হচ্ছে যে নফরেন বলতে বুঝবো যে আমরা 2 জনের। তাহলে আমরা আজকের থেকে যদি কখনো কোনো রেস্টুরেন্টে বা যে কোনো বিষয় নিয়ে যদি 2 জনের জন্য যদি কখনো কোনো কথা বলতে হয় তাহলে বলবো যে নফরেন, ঠিক আছে। তিনি নফর কখনো বলবো না। এটা যদি বলে থাকে হয়তো বুঝবে, কিন্তু বাক্যে ভুল থাকবে। তো এটা শুদ্ধি যেটা সেটা হচ্ছে যে নফরেন। আর দিন আকেল লি নফরেন, 2 জনের জন্য আমাকে খাবার দেন। আর দিনই আকেল, আমাকে খাবার দাও। কতজনের? লি নফরেন, ঠিক আছে, 2 জনের জন্য খাবার দেন। তারপর হচ্ছে যে এই যে শেষের দিকে আমি লিখে রাখছি বহুবচনের যেটা আছে সেটা এখানে কিন্তু লিখা আছে হাগ্গা নফর, মানে হাগ্গা তিনি নফর। হাগ্গা বলতে জন্য, হাগ্গা এতিনি নফর, সরি এতিনি নফর যেটা হবে সেটা হচ্ছে নফারিন। এখন যদি 3 জনের জন্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে যে হাগ্গা তাহলে আতানাফার। এই যে বহুবচন আমরা যদি এই যে ব্যক্তির ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে যেগুলো হবে যে সেগুলো যদি আমরা যদি না পেরে থাকি তাহলে সেটা ফাঁকি দেওয়ার কিন্তু সুযোগ আছে। ফাঁকি দেওয়ার সুযোগ বলতে এটা জাস্ট আমরা এভাবে বুঝাই দিব যে হাগ্গা তাহলে আতানাফার আর দিন আকেল হাগ্গা তাহলে আতানাফার, 3 জনের খাবার দিন। আর দিন আকেল হাগ্গা আর বানাফার, খামসা নাফার, সিত্তা নাফার। তো এভাবেই বলবো যাতে বহু বচনগুলো একসাথেই হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আমাকে দুই বচন যেটা সেটা নফরেন যদি মনে রাখি, বাকিটা হচ্ছে যে জাস্ট তালাতা নাফার আর বানাফার খামসা নাফার, এইভাবেই জাস্ট আমি বুঝাই দিতে পারবো, ঠিক আছে। তো এখানে হাগ্গা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জাস্ট আমি ব্র্যাকেটে রাখছি, সেটা বহু বচনের ক্ষেত্রে এই যে এখানে হাগ্গা যে শব্দটা আছে হাগ্গা খামনাফার, ঠিক আছে। তো হাগ্গা খামনাফার যেটা আছে সেটা হচ্ছে কতজনের জন্য, হাগ্গা তালাত নাফার, হাগ্গা আর বানাফার, এভাবেই বলবো। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে যে বিন্থ যদি হয় মেয়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিন্থ মেয়ে 1 বচন, তাহলে বিনতেন। ওই যে প্রাণী হোক বস্তু হোক যাই হোক না কেন 2 বচনের ক্ষেত্রে কিন্তু আমরা এইন অথবা তেন লাগাই দিলেই জাস্ট 2 বচনের শব্দটা তৈরি করতে পারতেছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিনতেন যেটা সেটা হচ্ছে যে 2টা মেয়ে, ঠিক আছে, 2টা মেয়ে বিন্ত 1টা মেয়ে, 2টা মেয়ে বিনতেন। তাহলে 3টা মেয়ের ক্ষেত্রে কী হবে সেটা হচ্ছে যে বেনাত বলতে 3টা মেয়ে হতে পারে, অথবা 2-এর অধিক মেয়ে ওখানে আছে সুফল বেনাত, yani সুফল বেনাত বলতে মেয়েগুলো দেখো, ঠিক আছে। অথবা কোনো একটা কিছু কথাবার্তা বলার জন্য যদি কারোর দৃষ্টি গোচর মানে করতে হচ্ছে, তখন খেয়াল করতে হচ্ছে, তখন যদি বলে যে আচ্ছা তোমরা শোনো, সুফল বেনাত, সুফল রিজাল, সুফল ফুলান। তো এভাবে যদি আমরা কারোর দৃষ্টি আকর্ষণ করি তাহলে সেক্ষেত্রে বলতে হচ্ছে যে আমাকে
বহুবচন ওখানে যদি দুইয়ের অধিক থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা যাক এখন কথা মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে বিন্ত মেয়ে একটা মেয়ে, তারপর বিনতেন দুইটা মেয়ে, তাহলে তিনটা মেয়ের ক্ষেত্রে হবে যে বেনাত, মানে দুইয়ের অধিক যদি হয় বেনাত, এটা হচ্ছে বহুবচন। আচ্ছা এখন কোনটাতে বেনাত হচ্ছে বা কোনটাতে আত নাথ, সরি ওই যে ফর্মুলাটা যাচ্ছে আর কোনটাতে যাচ্ছে না, এখন কথা হচ্ছে যদি প্রাণীর বস্তুর ক্ষেত্রে সবগুলো মোটামুটিভাবে একই বলা যায়, 199% ঠিক থাকবে। যদি বস্তুর ক্ষেত্রে আমরা শুধু শেষের দিকে আত অথবা ত অথবা আত লাগাই দিয়ে দিই, যেমন জওয়াল জওয়ালেন জওয়ালাত, জওয়ালাত তাল্লাজাত সায়ারাত, হচ্ছে তো। তো এখন শুধু শেষে হচ্ছে যে আত অথবা ত আসতেছে এতটুক, এটা হলে বহুবচন হয়ে যাচ্ছে। কিন্তু প্রাণীর ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে জাস্ট একটু ভিন্নতা আসতেছে, সেটাও আমরা ফাঁকি দিতে পারবো। সেটা হচ্ছে কিভাবে, ওই যে যেভাবে বললাম হাগ্গা তালাত নাফার হাগ্গা আরবা নাফার। আবার যদি বলি যে আমি দেখতেছি যে দুইয়ের অধিক কেউ কোনো প্রাণী আছে, দুইয়ের অধিক কোনো মানুষ আছে, তাহলে সেক্ষেত্রে বলবো যে তালাতা নাফার, তালাতা নাফার আরবা নাফার, অথবা আর তালাতা বিন্ত, তালাতা রিজাল, আরবা রিজাল, খামসা রিজাল, এভাবে বলতে পারি, তবে সেটাও শুদ্ধ না। এখন এটা কথা হচ্ছে যে আমি শুদ্ধটা পাবো কিভাবে। এখন কথা আমাদের কথাবার্তা বলার জন্য অনেক ধরনের বস্তু বা নাম বিশেষ আছে। এখন যদি সবগুলোর জন্য যদি আমি যদি এখানে বচন পড়াতে থাকি তাহলে কয়েক মাস লেগে যাবে, যে মানে এই কোর্সই শেষ করতে পারবো না তখন যদি আমি শুধু বচন নিয়ে বসে থাকি। তাহলে এটার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে আমি এখানে জাস্ট ছোট আকারে লিখে রাখছি, সেটা হচ্ছে যে যদি বেনাত, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে বিন্ত বিনতেন বেনাত, বেনাত হচ্ছে বহুবচন। এখন যদি বহুবচন শব্দগুলো আমি চিনবো কিভাবে, জানবো কিভাবে? এখন আমরা কথা বলার সময় জাস্ট আমাদেরকে কথা বলতে 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 জাস্ট আমাদের এতটুকু খেয়াল করতে হবে কোনটা বহুবচন হচ্ছে, কোনটা বহুবচন হচ্ছে না, বা কোনটা বহুবচন বললে পরে কীরকম হচ্ছে না হচ্ছে, সেগুলোর দিকে যদি আমরা প্রতিনিয়ত কথাবার্তা বলতে থাকি, প্রতিনিয়ত কথাবার্তা শুনতে থাকি, তাহলে কোনো না কোনো এক সময় গিয়ে আমরা বুঝতে পারবো যে এই যে এই নামটার বহুবচন এরকম, এই বস্তুটার বহুবচন এইরকম সেই রকম, ঠিক আছে। কিন্তু জাস্ট আমরা এখন আপাতত এই চ্যাপ্টার থেকে যেটা জানতেছি সেটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে আমরা শুধু ত অথবা আত লাগাই দিলে পরে বহু বচন হয়ে যাচ্ছে। আর দুই বচনের ক্ষেত্রে এক বচন হচ্ছে যে একদম সুন্দর স্বাভাবিক নাম যেটা, সেটা দুই বচন যেটা সেটা হচ্ছে যে এক বচন তো গেল, দুই বচন যেটা সেটা হচ্ছে যে জাস্ট আমরা এইন অথবা তেইন লাগাই দিব। এটা প্রাণীর ক্ষেত্রেও হোক, ওটা বস্তুর ক্ষেত্রে হোক, দুই বচনের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। বিন্ত বিনতেন, বিনতেন তাহলে হচ্ছে দুইটা মেয়ে। এখন যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে জওয়াল জওয়ালেন, তাল্লাজা তাল্লাজাতেন, সেয়ারা সেয়ারাতেন। তারপর সেই একই ক্ষেত্রে যদি হচ্ছে নফর থেকে নফরেন, বিন থেকে বিনতেন, রিজাল থেকে রিজালেন, বা যাই হোক না কেন, এগুলো মোটামুটিভাবে যখন আমরা কলম গালাম গালামেন, মানে দুইটা কলম, দুইটা কলম। তারপর যদি কিতাব কিতাবেন, ঠিক আছে। তো এভাবে মোটামুটিভাবে দুই বচনের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। তো বহু বচনের ক্ষেত্রে যেটা হচ্ছে জাস্ট আমরা বস্তুর ক্ষেত্রে যেটা সেটা জানছি, এই যে বস্তুর ক্ষেত্রে আমি বহু বচনে আলাদাভাবে একদম ফর্মুলা অনুসারে বলে দিছি। আর যেটা প্রাণীর ক্ষেত্রে হবে সেটা হচ্ছে জাস্ট আমাদের মাইন্ডসেটটা, মানে এই যে বহু বচনের যে বিষয়বস্তুগুলো থাকবে সেগুলো বলতে বলতে আমাদের একটা সময় পৌঁছে যাবে যে বিনকে বহুবচনে কি বলতেছে, এই যে জিরাফকে কি বলতেছে, তারপরে হচ্ছে যে এই হনুমানকে কি বলতেছে, বানরকে কি বলতেছে, বিড়ালকে কি বলতেছে বহুবচনে, ঠিক আছে। তো এগুলো কথা বলতে বলতে মোটামুটি কোনো না কোনো এক সময় আমরা এগুলো ডেভেলপ আমাদের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই যে বচন ব্যাপারে আমি আজকে এতটুকুই বলবো। এরপর যেটা হচ্ছে নির্দিষ্ট প্রবন্ধ, এরপরের বিষয় যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট, এই যে ডেফিনেট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল যে আছে, সেগুলো যদি জাস্ট আমি একটু আলোকপাত করি, সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস কথাবার্তা বলার সময় যদি আমি কোনো একটা নির্দিষ্ট কোনো একটা জিনিসকে ইঙ্গিত করতেছি, সেটা হচ্ছে যে এই টেলিভিশনটা আমার চাই। এখানে অনেক টেলিভিশন থাকতে পারে, ঠিক আছে, এখানে অনেক কম্পিউটার থাকতে পারে, এখানে অনেক ল্যাপটপ থাকতে পারে, এখানে অনেক মোবাইল থাকতে পারে, কিন্তু যদি আমি বলি যে আমার এই মোবাইলটাই চাই, ঠিক আছে, অথবা আমার এই মডেলের মোবাইলটাই চাই, তখন আমাকে বলতে হবে যে নির্দিষ্ট করেই বলতে হবে। নির্দিষ্ট করে বলতে গেলে পরে আমাকে ওই নির্দিষ্টর আগে, ওই নাউনটার আগে জাস্ট আমাকে একটা আল লাগাই দিতে হবে, আলিফ লাম আল। আল আল আর্দ, আল বেত, আল হায়া, আল আইন, আল জওয়াল, আল ময়া, মানে মানে আমার কথা হচ্ছে যে আমার এই পানিটা চাই,
আনা আবগা আলময়, আনা আবগা আলময়, আমার এই পানিটাই চাই। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এখন যদি বলি যে দরজা বন্ধ করো, এখন কয়েকটা দরজা আছে, এখন কোন দরজাটা বন্ধ করব? ঠিক আছে? সুক সুক আল বাব অথবা আফতাহ আল বাব, হাদি আফতাহ আল বাব মানে দরজাটি খোলো। আমি দরজাকে নির্দিষ্ট করে বলছি, এখানে অনেক কিছু খোলার থাকতে পারে, তখন বলবো যে আফতাহ আল বাব, আফতাহ আল বাব মানে দরজাটি খোলো, নির্দিষ্ট করে বলছি আফতাহ আল বাব। এভাবেই মোটামুটি তাহলে হচ্ছে যে নির্দিষ্ট প্রবন্ধ যেটা, সেটা হচ্ছে যে আমরা যেমন ইংরেজিতে জাস্ট আমি আর একটু যদি ইজি করে বলি, এই যে অনেক নাউনের পূর্বে আমরা এই ইনডিফিনিট আর্টিকেল যেটা, সেটা হচ্ছে যে জাস্ট আমরা এ অথবা এন যোগ করি, ভাওয়াল হলে পরে ভাওয়ালের আগে এন যোগ করি, অথবা বাকি শব্দ যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে এন 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 অ্যাপল, এ পেন, পেন্সিল, এভাবেই আমরা উল্লেখ করি। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমি আবার যদি বলি যদি আমার এই পেন্সিলটি চাই, তাহলে সেক্ষেত্রে ইংরেজিতে আমাকে কী বলতে হতো? দি পেন, মানে এই পেন্সিলটা আমার দরকার। সে একইভাবে যদি আমি এখন আরবিতে বলতে হয়, তাহলে বলতে হবে কি আমাকে? আল গালাম, মানে আমার এই কলমটাই চাই। তো ওইভাবে যদি আমি কখনো কোনো একটা নির্দিষ্ট করে বলতে হয়, তাহলে সেই শব্দর আগে অটোমেটিকলি আমাকে আল বসাতে হবে, অথবা বসাতেই হবে যে আমাকে নির্দিষ্ট করে বলার জন্য। ঠিক আছে? আমি যদি বলি যে আমার ওই টিভিটা চাই, আনা আনা আবগা আত টেলিভিশন হাদি, আনা আবগা আত টেলিভিশন, অথবা আনা আবগা আল জওয়াল, অথবা আনা মুহতাজ আল জওয়া, আনা মুহতাজ আল টেলিভিশন, মানে আমার টেলিভিশনটার দরকার। এইভাবেই যখন আমাকে নির্দিষ্ট করে বলতে হবে, তখন আমরা ছোটো ছোটো বাক্যে আমরা নিজেরাই ট্রাই করতে পারি যে আল দিয়ে শব্দগুলো বাক্যগুলো তৈরি করে জাস্ট আমরা সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করব। যেমনটি হয়তো আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে পৃথিবী থেকে যখন পৃথিবী যেটা, তখন যদি আমাকে নির্দিষ্ট করে এই পৃথিবীকেই বোঝাতে হবে, তখন এটা হচ্ছে যে আল আর্দ, আল আর্দ। আর্দ অর্থ পৃথিবী, আর আল আর্দ হচ্ছে এই পৃথিবীটা, এই পৃথিবী। এই যে আমি পাশে লিখে রাখছি, সেটা হচ্ছে যে এখন যখন আমি নির্দিষ্ট করে বলবো, তখন হচ্ছে যে আমাকে এখানে ডেফিনেটলি বলতে হবে টি, তা অথবা মানে এইটা অথবা এইটি, এটা অথবা এটি আমার চাই, অথবা এটা মানে নির্দিষ্ট করেই বলতে হবে। সেক্ষেত্রে জাস্ট আমাকে এই যে শব্দের পূর্বে, নাউনের পূর্বে গিয়ে আমাকে আল বসাতে হবে। তাহলে আল বসিয়ে জাস্ট আমরা কয়েকটা শব্দ, এখানে অনেকগুলো আছে, ওগুলো আমরা জাস্ট যদি একটু ট্রাই করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে যেটা শব্দ আমরা জানি সেটা হচ্ছে যে আর্দ। তাহলে ওইটাকে যদি আমি কখনো নির্দিষ্ট করে বলতে হয়, তখন বলবো যে আল আর্দ, এহনা মজুদ ফিল আর্দ। ঠিক আছে? এহনা মজুদ ফিল আর্দ, মানে আমরা মাটিতেই অথবা আমরা এই পৃথিবীতেই আছি। আলবেদ বলতে এটা হচ্ছে ঘরটি। এখন বলা হচ্ছে যে এই ঘরটিতে অমুক থাকে, বা XYZ একজন ব্যক্তি এই ঘরটিতে থাকে। উনি কোন ঘরে থাকে সেটা না, এখন কথা হচ্ছে আমি নির্দিষ্ট করে বলতেছি যে এই ঘরটিতে ওই XYZ ওই ব্যক্তিটা থাকে। তাহলে সেক্ষেত্রে আমাকে জাস্ট এতটুকু বলতে হবে যে আল ফুলান, মানে ওই ব্যক্তিটি XYZ, আল ফুলান XYZ সাকিন ফি হাজা আল বেদ, ফি হাজাল বেদ, মানে এই ঘরটিতে ওই XYZ ব্যক্তিটা থাকে। ঠিক আছে? তাহলে ঘর এইভাবে যদি আমরা কখনোই মোটামুটিভাবে জাস্ট আমি এতটুকু বোঝাতে চাচ্ছি যে এখান থেকে যে কখনো কোনো জিনিসকে যদি আমাকে নির্দিষ্ট করে বলে, ইঙ্গিত করে যদি আমাকে কথা বলতে হয়, তখন আমি ওই শব্দটার আগে ওই শব্দের গুরুত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য ওই শব্দের আগে আমাকে আল যোগ করতে হবে। তাহলে আল যোগ করলে পরে যে শব্দগুলো হবে, তাহলে যে শব্দগুলো হতে পারে সেগুলো হচ্ছে যে আল আর্দ, আল বেদ, আল জো, আল হায়াত, মানে জীবন। ঠিক আছে? তো পাশাপাশি আমি শব্দার্থ এবং আল যোগের শব্দগুলো লিখে রাখছি। তো মোটামুটি যদি আমি জাস্ট চোখ বোলাই যদি একবার পড়ে যাই, সবাই যদি একবার পড়ে যায়, মোটামুটিভাবে এই শব্দের ব্যাপারগুলো নিয়ে আমরা আগে থেকে জাস্ট স্বচ্ছ ধারণা থাকবে যে পরবর্তীতে এইগুলো যখন আমাদের আসবে, এই শব্দগুলো দিয়ে ইজিলি আমরা বাক্য বানাতে পারবো। তারপরেও যদি কারো কোনো ধরনের কোনো এই শব্দ নিয়ে যদি কোনো রকমের জটিলতা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারবেন। তাহলে জাস্ট এখানে বেশি শব্দ না, এখানে মোটামুটিভাবে আমি শব্দ যেগুলো আছে সেগুলো যদি এক নজরে একটু পড়ে যায়, আল আর্দ, আল বেদ, আল জো, আল হায়া, আল খোবস বলতে রুটি। ঠিক আছে? আমরা যেটা রুটি খাই ওখানে, আরব দেশে আমরা বেশি রুটি খাই, সেক্ষেত্রে আমরা আল খোবস এটা মনে থাকতে হবে। জিব আল খোবস, মানে খোবসটি আনো, ওই খোবসটি আনো যেটা আমি গতকালকে নিয়েছিলাম। জিব আল খোবস
জিব আল খবস হাগ্গা আমস, মানে গতকালকেরটা কোনটা, ওটা হচ্ছে যে সে জানা, হয়তো বা সে আমি আবার নতুন করে বলতে পারি গতকালকের খবসটা আমার জন্য নিয়ে আসো। আল আইন চোখ, আল 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 গাইমা যেটা হচ্ছে যে মেঘ যেটা, সেটা হচ্ছে আল গাইমা। শুফ আল গাইমা, এই মেঘটাকে দেখো, ঠিক আছে। আল গালব হৃদয়, আল আল ময়া পানি, আল হাওয়া বলতে আমরা বুঝি সেটা হচ্ছে বাতাস, আল ওয়াতন যেটা সেটা হচ্ছে স্বদেশ বা দেশ, আল ইয়াদ, আল বাহার বলতে মোটামুটি শব্দের অর্থ পাশাপাশি আছে, আপনাদের এই ব্যাপার নিয়ে কোনো জটিলতা হবে না আশা করি। ভালো মঙ্গল যেটা আছে সেটা হচ্ছে খায়ের, আমরা জানি সবাহ খায়ের, মাসাল খায়ের, সান্নুর, এইভাবে কিন্তু খায়ের আমরা অনেকবার পড়ছি। শহর যেটা সেটা হচ্ছে মদিনা। এখন যদি বলে যে শহরকে মদিনা বলে, সেটা তো অনেকে এখন আজকে হয়তো বা প্রথম জানবেন, শহরকে মদিনায় বলে, ঠিক আছে। এখন যদি বলে যে আমি শহরে যাব, আনা আরোহ আল মদিনা মানে আমি শহরে যাচ্ছি, আমি শহরে যাই, আনা আরাহ আল মদিনা আমি শহরে যাচ্ছি, আনা আরোহ আল মদিনা আমি শহরে যাব। এই মদিনা হচ্ছে যে শহর, ঠিক আছে। এখন কথা প্রসঙ্গে যখন শহর আসছে, তাহলে আমি শহরের যে আরও কয়েকটা জিনিস থাকে, গ্রামকে কি বলে, তাহলে গ্রামকে বলা হচ্ছে যে গেরিয়া, ঠিক আছে, গেরিয়ে। আর পাড়া মহল্লা যেটা আছে সেটাকে বলে হারা, ওখানে আপনারা শুনে থাকবেন হায়রাতুল কৌশক, হায়রাতুল 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 শাম, হায়রাতুল ফুলান, হায়রাতুল জিদ্দা। তো এইভাবে যদি বুঝে থাকেন তাহলে বুঝতে হবে যে এটা পাড়া বোঝাচ্ছে। তারপরে গেরিয়া যেটা সেটা হচ্ছে যে গ্রাম, ঠিক আছে। আর মদিনা যেটা সেটা হচ্ছে যে শহরকে বলা হয় মদিনা। সিটি অথবা শহর যেটা সেটা হচ্ছে যে মদিনা, ঠিক আছে। তারপর দেশকে বলা হয় ওয়াতন, ঠিক আছে, ওইটা তো আমরা এখানে পড়ছি অলরেডি, ওয়াতন। তাহলে মোটামুটি দেশের ব্যাপারে এই যে একটা ঠিকানা লেখার ব্যাপারে যে 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 বিষয়গুলো লাগে, ঠিকানা, আল আনওয়ান ঠিকানা হচ্ছে আনওয়ান অর্থ ঠিকানার লিখতে যা যা লাগে মোটামুটিভাবে সব কিছু আমি এখানে অলরেডি বলে দিচ্ছি, ঠিক আছে। ছেলেটি, দেবয়কে আমরা কী বলবো আলওয়ালাদ, মেয়েকে বলবো যে আলবিন্ত, ঠিক আছে। এখন কথা হচ্ছে আলবিন্ত, এখানে শেষের যে শব্দটা আছে সেটা হচ্ছে যে আলবানাত। এখানে কথা হচ্ছে যে ওই মেয়েরও যখন আমি নির্দিষ্ট করে বলবো, তখন হচ্ছে এখানে যেহেতু আমরা একটু আগে বহু বচনে জানছি বেনাত যেটা, ঠিক আছে। আলবেনাত এখানে পাশে আমি সংযোজনে লিখে রাখছি, কিন্তু বহু বচনে কোনো আল দিব, কিন্তু ওখানে কোনো ধরনের কোনো কিছু পরিবর্তন হবে না। বহু বচন হোক, এক বচন হোক, যাই হোক, ওখানে ওই শব্দটার আগে জাস্ট আমি আল বসাই দিব। এখানে কোনো তারতম্য নেই নির্দিষ্ট প্রবন্ধ যখন আমরা করব বা এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। মোটামুটিভাবে এখানে আর কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে যে আমরা নির্দিষ্ট প্রবন্ধ যেটা ডেফিনেট আর্টিকেল যেটা সেটা গেল, এখন ইনডিফিনিট যেটা সেটা হচ্ছে যে অনির্দিষ্ট যেটা সেটা একদম সহজ, যেটা আমরা হচ্ছে যে কখনো নির্দিষ্ট কিছু বলতে হবে না, তখন আমরা জাস্ট অনির্দিষ্ট হিসেবেই বলতে পারি। যেমন একটা গাড়ি, একটা বই, একটা ঘর, একটা কলম, ওই যে একটু আগে যে বিষয়গুলো বলছি সেটা হচ্ছে যে আমরা যখন গাড়ি বলি তখন ওখানে একটা গাড়ি বুঝাই, ঠিক আছে। এ প্যান, এ কার, এক হাউস, ইংরেজির মতো করে এইভাবে বলতে হয় না। যখন আমরা বলি যে একটা কলম আনো, তাহলে জিব আল গালাম, জিব ওয়াহেদ গালাম এইভাবে বলতে হয় না। তারপর যদি কেউ বলতে চায় যে জিব ওয়াহেদ গালাম, জিব এতনি গালাম, তাহলে ও ওভাবেই বলতে পারে, ঠিক আছে। কথা হচ্ছে এখন আমি কতটা সহিভাবে কথা বলতেছি সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। এখন যদি আমাকে সহিভাবে কথা বলতে হয়, জাস্ট এখানে থাকে, শব্দটা থাকে। যখন আমি কলম বলবো ওখানে একটা কলমই বোঝা যাবে। তাওলা যখন বলবো তখন ওই একটা তাওলাই হবে, মানে একটা টেবিলই হবে, ঠিক আছে। আচ্ছা, একটা সাউন্ড আসতেছে, কেউ কি ইমতিয়াজের কণ্ঠস্বর। যদি কোনো সমস্যা হয়, আচ্ছা যাক, এখন আমি সাইলেন্ট আছে মেবি, আচ্ছা আমি চালিয়ে যাচ্ছি, ঠিক আছে। অনির্দিষ্ট যেটা সেটা হচ্ছে যে যেভাবে বললাম মোটামুটিভাবে, যদি আমি ডেফিনেট মানে নির্দিষ্ট করে বলতে হয় সেটাতে আল লাগাবো, আর যদি নির্দিষ্ট করে বলতে না হয় সেটা স্বাভাবিকভাবেই পড়ে যাব। তো আমি জাস্ট এখানে লিখে রাখছি যে অনির্দিষ্ট প্রবন্ধ সেটা হচ্ছে যে নাম বস্তু, এই যে শুরুর দিকে নাম বস্তু স্বাভাবিক থাকবে, অথবা ওয়াহেদ দিয়ে বলতে হবে, ঠিক আছে। তারপর আমরা চেষ্টা করবো ওয়াহাদ দিয়ে না পড়ার জন্য। জাস্ট আমি এটা সংযুক্তির জন্য এতটুকু রাখছি যে যাতে বুঝতে সহজের জন্য। ওয়াহাদ শব্দটা যদি আমরা ইউজ না করি সেটাই কিন্তু বেশি পারফেক্ট হবে। যেমন হচ্ছে যে
আনা ইন্দি সাইয়ারা, আনা ইন্দি ওয়াহিদ সাইয়ারা, আনা ইন্দি ওয়াহিদ সাইয়ারা বলবো না, মানে আমার কাছে একটা গাড়ি আছে। আনা ইন্দি মানে আনা ইন্দি আমার কাছে ওয়াহিদ সাইয়ারা আছে, ঠিক আছে, মানে একটা গাড়ি আছে। এভাবে না বলে জাস্ট এতটুকু শুদ্ধভাবে এতটুকু বলবো, আনা ইন্দি সাইয়ারা, মানে আমার কাছে গাড়ি একটা আছে অথবা আমার কাছে একটা গাড়ি আছে, ওইভাবেই সেন্টেন্সটা হয়ে গেল। একই রূপে যদি বলি বই, বই, আনা ইন্দি কিতাব, মানে আমার কাছে একটা বই আছে, ঠিক আছে। তো এইভাবেই মোটামুটিভাবে সব কিছু আমরা ওই যেভাবে স্বাভাবিক শব্দ থাকে সেইভাবে স্বাভাবিক শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করতে পারি। সেক্ষেত্রে অনির্দিষ্টভাবে বুঝাবে, এখানে কোনো ওই নির্দিষ্ট করে না বললে পরে মোটামুটিভাবে এইভাবে আমরা সেন্টেন্সগুলো করতে পারি অনির্দিষ্ট প্রবন্ধ বোঝার জন্য বা বোঝানোর জন্য, ঠিক আছে। এক্ষেত্রে আমরা আরও অনেকগুলো শব্দার্থ শিখতে পারি। সেটা হচ্ছে যে এখানে পাশাপাশি লেখা আছে যে পাশে ইংরেজি আছে, এরপরে বাংলা, এরপরে এটা আরবির বঙ্গানুবাদ হিসেবে দেওয়া আছে, মানে উচ্চারণগুলো কীভাবে করতে হয়। যেমন হচ্ছে গাড়ি সাইয়ারা, আমি রস্য ই যেটা সেটাকে একটু ব্র্যাকেটে রাখছি, কারণ হচ্ছে যে সাইয়ারাকে আমরা কীভাবে ধাক্কা দিব, রস্য ইর মতো করেই ধাক্কা দিয়ে এই গাড়িটা পড়বো, সেটা হচ্ছে যে সাইয়ারা। আসলে মূলত এটা হচ্ছে যে সিন ইয়া, মানে সাইয়ারা সাইয়ারা বললেও হবে। তারপর যদি আমি একটু সাইয়ারা বলি তাহলে সেটা আরও একটু বেশি শুদ্ধতার দিকে যাবে, বিধায় আমি জাস্ট এটা একটু উজ্জ্বলভাবে রেখে ব্র্যাকেটে রাখছি যাতে পড়ার সুবিধার্থে। ওকে, সংযোজন হিসেবে কিছুই নেই, সংযোজন হিসেবে যেটা আছে সেটা একই রূপে রেখে দিছি। এখানে যদি আমার সাইয়ারা বিভিন্ন প্রকারভেদ থাকতে পারে, সেটা আমি সংযোজনে রাখতে পারতাম। প্রকারভেদ বলতে হচ্ছে যে সাইয়ারার মধ্যে অনেকগুলো আছে, দিয়ান্না, হুসুসি, তারপরে এই যে আরও অনেকগুলো প্রকারভেদ থাকতে পারে, ঠিক আছে। বাসও কিন্তু একটা গাড়ি, তো গাড়ির মধ্যে অনেক ধরনের প্রকারভেদ, ওটা ট্রানজিট নিয়ে যেদিন আলোচনা করব, ঠিক আছে, ট্রানজিট নিয়ে যেদিন আলোচনা করবো সেদিন ওই শব্দার্থগুলো বিশ্লেষণগুলো আমরা দেখব এবং শিখব। এখন আপাতত মোটামুটিভাবে অনির্দিষ্ট প্রবন্ধ বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা ইউজ হয়েছে বা এখানে আছে সেই শব্দগুলো আমরা যদি শিখে রাখি তাহলে পরবর্তীতে সেন্টেন্স বানানোর জন্য আমাদের এগুলো খুব উপকারে আসবে। তাহলে মোটামুটিভাবে এখানে আমাদের অনেকগুলো শব্দার্থ আছে, সবগুলো শব্দার্থ আমরা শিখে নেব। তারপর আমি জাস্ট একটু উচ্চারণগুলো কীভাবে হয় সেটা বুঝে নেওয়ার জন্য বা বুঝবার জন্য জাস্ট আমি একবার পড়ে যাচ্ছি। সেটা হচ্ছে গাড়ি সাইয়ারা, বই, কিতাব, ঘর, বেত, কলম, গালাম। আচ্ছা, কলম গালাম কেন আসছে? কলমের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আরবিতে কলম, কফ দিয়ে লিখে বা অনেকে কলম দিয়েও পড়বে কলম। তো আরবিতে বেশিরভাগ কফ, ওইটা আমি প্রথম ক্লাসও একবার বলছিলাম, সেটা হচ্ছে আরবিতে বেশিরভাগ কফ শব্দটা গয়ন দিয়ে পড়ে, মানে গ দিয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমরা কলমের ক্ষেত্রে গলম বললেও কখনো কোনো অশুদ্ধ হবে না, বরঞ্চ এটা আঞ্চলিকতা বেশি বেশি এরা এটাই বলে, ঠিক আছে। কলম গলম। ছাত্র তালিব, এটা হচ্ছে ত দিয়ে তালিব। শিক্ষক মুদাররিস। মেয়ে বিন্ত। শিশু ওয়ালাদ। ফোন হাতিফ, হাতিফ বলবো না, হাতিফ যদি বলি টাস করে এটা শব্দের উচ্চারণটা মানে একটু ভিন্ন দিকে চলে যাবে, সেজন্য আমরা ফোনকে জাস্ট একটু মাঝখানে একটু ছেড়ে দিয়ে পড়বো, সেটা হচ্ছে হাতিফ। মোবাইল জওয়াল। টেবিল তাওলা। চেয়ার কুরসি। গাছ শাজারা। কম্পিউটার হাসিব। কম্পিউটার আসলে হচ্ছে গণনা যন্ত্র, সেজন্য হাসিব বলতেও কাউন্ট মানে গণনা করো, আর ওই কম্পিউটার শব্দটা আসলে হচ্ছে যে গণনা যন্ত্র, সেজন্য এটাকে হাসিব বলা হয়। অথবা অনেকে ওই ইংরেজির মতো করে জাস্ট আরবি শব্দ দিয়ে পড়ে, সেটা হচ্ছে কম্পিউটার। ইংরেজিতে হচ্ছে কম্পিউটার, আর আরবিতে যখন বলবে কম্পিউটার, ঠিক আছে। ইমেজ বলতে সূরা অথবা ছবি যেটা আছে সেটা হচ্ছে সূরা। কাফ কাসা, একটু আগে বলছি, কোনো একটা প্রসঙ্গ হয়তো বলছি কাফ কাসা। আচ্ছা, এই প্রসঙ্গ যখন আসছে এখন হচ্ছে কাফ যেটা, সেটা কাফ বলতে আমরা গ্লাস বুঝবো, গ্লাস যেটা সেটা হচ্ছে কাসা। আচ্ছা, যেটা চায়ের কাপ আছে, ছোটো কাপ, চায়ের কাপ, সেটাকে আমরা কী বলবো তাহলে? এটা হচ্ছে ফিনজান। ফিনজানকে বলবো আমরা, ছোটো চায়ের কাপকে বলবো ফিনজান, ঠিক আছে। দরজা বাব। জানালা সুব্বাক অথবা তাগা। জানালাকে সুব্বাক অথবা তাগা দুই নামেই বলে। এখন যেভাবে বলবো জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে যে জানালা শব্দের মিন্স হচ্ছে সুব্বাক অথবা তাগা, ঠিক আছে। বিড়াল কিত্তাও বলে, আবার অনেকে বিশ্বও বলে।
তো যাক, এখন কথা হচ্ছে জাস্ট আমি পরবর্তী শব্দার্থ আমাদের আছে, সেখানে কিন্তু আমি বিসাকিত্তা দুটাই লিখে রাখছি। কুকুর যেটা সেটা হচ্ছে কাল্প, ওইটা বিদেশে যারা আছে সবাই জানবে, কারণ হচ্ছে আরবিয়ানরা কথায় বেশিরভাগ যে কারোর সাথে কথা বনিবানা না হলে বা রাগ গোসা করলে পরে এরা বেশিরভাগ কাল্প শব্দটা বলে, যেটা নাকি উচিত নয়। আমরা কখনো এটার দিকে কখনো ধাবিত হব না যে এরকম একটা খারাপ শব্দ কারোর জন্য মানুষকে কখনো কুকুর বলবো, এরকম হয় না। কিন্তু বেশিরভাগই প্রসঙ্গে আসলে পরে এটা দেখবেন যে অনেকে বলে থাকে বা উচ্চারণ করে যে জিনিসটা করা উচিত নয়। পাখি, এরপর সর্বশেষ যে শব্দ পাখি, তাইর বলতে পাখি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট প্রবন্ধ আমাদের চলে গেল। প্রথম যেটা শিখলাম সেটা হচ্ছে যে এক বচন বহু বচন, দুই বচন বহু বচন। এরপরে যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট প্রবন্ধ অনির্দিষ্ট প্রবন্ধ। এখন যে সর্বশেষের আগে যেটা সেটা হচ্ছে যে বিপরীত শব্দ জাস্ট আমরা বলবো যে যেমন হচ্ছে যে আশার বিপরীত হচ্ছে যে যাওয়া। তো এইভাবে অনেকগুলো শব্দ কিন্তু এখানে আছে। তো এগুলো বিপরীত শব্দ আকারে যদি আমি শব্দার্থ শিখি, তাহলে আমাদের শিকার টেন্ডেন্সি বা শেখার স্পিডটা অনেকাংশে আগায় যায় বা আগায় যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আমরা একই সাথে আমরা দুইটা শব্দ বিপরীত শব্দ যদি শিখি, বিপরীত শব্দের একই সাথে আমরা দুইটা শব্দ শিখে ফেলতে পারি, ঠিক আছে। যেমন যাওয়া শিখতেছি, যাওয়ার বিপরীতে আসা শিখে ফেলতেছি, ঠিক আছে। তো দ্রুপভাবে জাস্ট আমি বিপরীত শব্দ হিসেবে অনেকগুলো শব্দ এখানে সংযোজন করছি। সেই বিপরীত শব্দগুলো আজকে আমরা এখন শিখব। যেমনটি আমাদের প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে বিপরীত যাওয়া আসা, ঠিক আছে। ইয়েজি ইয়েজি মানে আসো, সরি এখানে রহ তো যাওয়া, ঠিক আছে। এখানে জাস্ট প্রথমটা উল্টা হয়ে গেছে। এখানে প্রথম যেটা হচ্ছে যাওয়া, রহ, আসা, ইয়েজি মানে আমি কে আসবো, আজি, অথবা ইজি মানে সে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটা মূল শব্দতে যখন আমি ওই যে মানে ব্যক্তি বিশেষণে এগুলো চেঞ্জ হবে। তারপরও বেশিরভাগ শব্দ জাস্ট আমি যদি মাইন্ডে রাখি, জাস্ট এগুলো শব্দ আমরা ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে যে রোহ ইজি, যাওয়া আসা। আবার আনা, নিয়ে যাওয়া। এখন যদি বলি যে একটা কলম নিয়ে আসো, জিপ গালাম, কলম নিয়ে আসো, জিপ গালাম। তারপর যদি বলি যে শিল মানে এখান থেকে নিয়ে যাও, ঠিক আছে, নিয়ে যাও, শিল হাদা। মানে এখন যদি হয়তো আমরা কখনো কোনো খাবার খাইছি, খাবার খাওয়ার পরে যদি বলি যে কোনো এই জিনিসটা নিয়ে যাও বা এই জিনিসটা চেঞ্জ করে দাও, তো তখন বলবো যে শিল হাদি মাহতাজ, মানে হাদা মাহতাজ, এটা দরকার নেই, এটা নিয়ে যাও, শিল হাদা মাহতাজ, শিল হাদা, এটা দরকার নেই, এটা নিয়ে যাও, ঠিক আছে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ঠান্ডা গরম, ঠান্ডা বারিদ, গরম হার, ঠিক আছে। আস্তে জোরে, আস্তে যখন আমরা ইউজ করতে হবে আস্তে আস্তে অথবা আস্তে বিশুয়েশ, জোরে বিলগু, মানে তাকে একটা জোরে ঘুষি মারো, আদ্দি বুকস বিলগু মানে তাকে জোরে ঘুষি মারো, আদ্দি মানে তাকে দাও, আদ্দি বুকস ঘুষি, বিলগু জোরে, তাকে একটা জোরে ঘুষি দাও, ঠিক আছে। তো এরপরে যেটা সেটা হচ্ছে হাসি কান্না, ইয়াদহাক, ইবকি, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে নতুন পুরাতন, জেদিদ গেদিম। এরপর যেটা সেটা হচ্ছে যে বসো দাঁড়াও, ইজলিস ইয়ৌগফ, ঠিক আছে। তোলা নামানো, তোলা অথবা নামা। তো আমরা যেটা হয়তো বা কখনো ওই যে বললাম কাগর কোনো কিছু নামাতে হচ্ছে অথবা কোনো কিছু তুলতে হচ্ছে, তখন কি বলবো, ইয়ারফা মানে তোলো। আবার যদি বলি যে নামাও, নাজিল। চেয়ার টেবিল, কুরসি তাওলা, কাগজ কলম, ওয়ারাগা গালাম, খোলা বন্ধ, মফতুহ খোলা, বন্ধ মস্কুক, জ্বালানো নিবানো, ওয়াল্লা তো জ্বালাও মানে লাইটারটা দাও বা লাইটারটা জ্বালাও, ঠিক আছে। অথবা যদি বলি যে লাইটারটা নিবাও অথবা বাতি জ্বলতেছে বাতিটা নিবাও। এখন যদি বলা হয় ওয়াল্লা আল্লাম্বা মানে বাতিটা জ্বালাও। এই যে দেখেন এখান থেকে আমরা দুইটা সেন্টেন্স ইজিলি তৈরি করে ফেলতে পারতেছি। সেটা হচ্ছে যে বাতিটা জ্বালাও। এখন আমরা রুমে থাকি অথবা কেউ কোনো অফিসে আসি, অথবা কোনো দরকার পড়তেছে, এখন কোনো কিছু জ্বালাতে হচ্ছে, ঠিক আছে। তো তাকে বলবে যে ওয়াল্লা আল্লাম্বা মানে বাতিটা জ্বালাও, লাম্বা বাতিটা জ্বালাও, ওয়াল্লা আল্লাম্বা, ঠিক আছে। যদি বলি যে মানে এইরকম কোনো কিছু যদি হাত জ্বালানো থাকে তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি। আবার নিবানো, তফে মানে কিছু জ্বলতেছে সেটা বন্ধ করে দাও, তফে।
তফিল গাছ, তফিল মারোহা, তফিল বুতগাজ, তফিল লম্বা, এভাবে বলতে পারে। ঠিক আছে, চিন্তা করা, ঘুমিয়ে পড়া। তফকির, তফকির অর্থ হচ্ছে চিন্তা, চিন্তা করা হচ্ছে ফাক্কের। মানে আমি তোমাকে একটা কিছু বলছি, তুমি বেশি বেশি চিন্তা করো এই বিষয়টা নিয়ে। ফাক্কের, ফাক্কের যে নাস, মানে ভালোভাবে চিন্তা করো। ওই যে নাস শব্দটা কিন্তু এর আগেও বলছি। তাহলে মোটামুটিভাবে এই যে আমরা এখন যে নতুন নতুন ছোটো শব্দ বলতেছি, শব্দের মধ্যে ভেতরেও কিন্তু অনেকগুলো শব্দ চলে আসতেছে, যেগুলো আমরা পূর্বের লেসনগুলো যদি শুনে থাকি বা জেনে থাকি বা ক্লাসগুলো করে থাকি, তাহলে আমরা অবশ্যই আমরা এই যে এখন কথাবার্তা বলতেছি তাৎক্ষণিকভাবে এই জিনিসগুলো আমরা বোঝার কথা। ঠিক আছে, যদি আমরা পূর্বে মনোযোগ সহকারে যদি এই ক্লাসগুলো করে থাকি, তাহলে হচ্ছে চিন্তা করা যেটা, সেটা হচ্ছে ফাক্কের, ভালোভাবে চিন্তা করো। ফাক্কের যে নাস, ঘুমিয়ে পড়া বা ঘুমিয়ে পড়ো, নৌ, যেটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে এরপরে যেটা হাঁটা দৌড়া, আমশি। আমশি অর্থ হচ্ছে আমশি ইয়মশি, এটা হচ্ছে চলো বা হাঁটা। আর ইয়াজিরি, যেটা ইয়াজিরি, ইয়াজিরি হচ্ছে দৌড়া। লেখা, আক্তুব। এখন যদি আমি তোমাকে বলি যে তুমি লিখো তেকতুব, তেকতুব আরবি, তুমি কি আরবি এখন যদি জিজ্ঞাসা করার মতো করে যদি জিজ্ঞেস করি, তাহলে তেকতুব আরবি, মানে তুমি কি আরবি লিখতে পারো? ঠিক আছে, অথবা ইনতা তিকতুব, মানে তুমি লিখো। এখন যদি বলি আমার ক্ষেত্রে, আনা আক্তুব, আনা আক্তুব, আনা আক্তুব মাফি মুশকিলা, মানে আমি লিখবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে লেখা যেটা শব্দ ইয়াকতুব, ইয়াকতুব, আর পড়া যেটা সেটা হচ্ছে ইয়ে করা, ইয়ে করা বলা হয়। ইয়ে করাকে আঞ্চলিক ভাষায় ইয়ে করা বলা হয়। ইয়ে করা, ইয়ে করা কোরআন, ইয়ে করা কিতাব, এভাবেই। ঠিক আছে, সূরা এ করা যেটা সেটা হচ্ছে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে, এ করো বিস্মি রব্বিকাল্লাযী খলাক, এইভাবে একটা আয়াত, সর্বপ্রথম আয়াত যেটা নাজিল হয় সেটা কিন্তু পড়া দিয়েই শুরু হয়। তো সেই জন্য আমরা বেশি বেশি পড়বো বা জানবো ইনশাল্লাহ। এরপর যেটা সেটা হচ্ছে পরিধান করা বা খুলে ফেলা। আচ্ছা, এরপরে শেষের দিকে যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে যে পরিধান করা। এখন যদি পরিধান করা বলতে হয়তো বা তুমি গেঞ্জিটা পরে দেখো, ট্রাই করে দেখো, অথবা শার্টটা পরো, তোপটা পরো, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি ইয়েলবাস, 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 ইয়েলবাস শার্ট, ইয়েলবাস গামিজ। ঠিক আছে, এখন যদি আমরা কোনো কোনো দোকানে যদি চাকরি করে থাকি, তাহলে যদি কোনো কাস্টমার আসে, তাহলে ওনাকে এটাও বলতে পারি যে আপনি এটা পরে মানে টেস্ট করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, ইনতা মুমকিন জাররাব, জাররাব বলতে ট্রাই করেন। ইনতা মুমকিন ইয়ালবাস জাররাব, মানে আপনি এটা পরে ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি পরিধান করা, খুলে ফেলা। এখন কথা হচ্ছে যেমনটা পড়ছে, আবার যদি আমরা কাপড় খুলতেছি বা কাপড় খুলে ফেলার দরকার হয়, তখন যদি কাউকে বলতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ফাসা, ফাসা আল মালাবিস, মানে কাপড় খোলো। ঠিক আছে, অথবা ফাসা আল বান্তুলন, অথবা ফাসা আল গামিজ। ঠিক আছে, এভাবে বলা যায়। এখন করা শেষের দিকে যেটা সেটা হচ্ছে ঠিক করা বা উল্টাপাল্টা করা। তারতিব, লাজিম বিত্তারতিব, মানে ঠিকঠাক মতো অবশ্যই করতে হবে। লাজিম বেতারতিব, তারতিব সেটা হচ্ছে ঠিকঠাক বা ঠিক করা। আর এরপরে যেটা হচ্ছে উল্টাপাল্টা, লখবতা, লখবতা, লখবত, লখবতা। ঠিক আছে, এটা হচ্ছে উল্টাপাল্টা। সাজানো, কোনো একটা কিছু জিনিস, অনেক কিছু জিনিস আছে দোকানে বা অনেক কিছু ঘরের আসবাবপত্র বা সেই এগুলো যদি সুন্দরভাবে সাজানোর দরকার পড়ে, তাহলে বলবো যে রুসু, রুসু যে নাচ, ভালোভাবে সাজাও। নষ্ট করা, খরব, কার্রার, কার্রার যেটা সেটা হচ্ছে যে যদি আমি একদম কোনো একটা জিনিস নষ্ট করে ফেলছি, ভেঙে ফেলছি, এই করে ফেলছি, মানে এটা আর ইয়ার মতো নেই, পূর্বের অবস্থা নেই, সেটা হচ্ছে কার্রার। কার্রার বলতে এটা নষ্ট করা। ঠিক আছে, আর কর্মঠ, কেউ যদি একদম পরিশ্রমী হয়, কর্মঠ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো আমেল। আমেল অর্থ কর্মী, ওই কর্মীটা খুব পরিশ্রমী। তাহলে আমেল জাদ, জাদ মানে হচ্ছে যে গুড, গুড ওয়ার্কারকে আমরা কর্মঠ বলি, তাই তো। এখন কথা হচ্ছে এটার আরবি হবে যে আমেল জাদ। আর অলস ব্যক্তির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে কাসলান, হু আমাররা কাসলান, yani সে খুব অলস বা অলস ব্যক্তি। হু সে, মাররা বেশি বেশি, হু আমাররা কাসলান, yani সে বেশি বেশি অথবা সে বেশি অলস। ঠিক আছে, এটা এখানেও একটা সেন্টেন্স হয়ে গেছে। তো এখন যদি মোটামুটিভাবে কথা প্রসঙ্গে অনেকগুলো সেন্টেন্স কিন্তু এসে যায়, তারপর যদি এই বিষয়গুলো যদি কেউ যদি নোট করে রাখে, তাহলে দিন শেষে দেখা যাবে কি সে নতুন করে অনেকগুলো সেন্টেন্স এখান থেকে শিখে ফেলছে। এরপরের যেটা সেটা হচ্ছে যে তাও বিপরীত শব্দ। বিপরীত শব্দ এইখন আমরা শিখবো, কিন্তু এটা একটু ভিন্নভাবে।
এটা হচ্ছে সেন্টেন্সের মতো। যেমন আমি হয়তো বা কোনো একটা কিছু, ওই যে একটু বললাম না, কোনো কেউ যদি কোনো একটা দোকানে জব করে অথবা জাস্ট আমার একটা জিনিস পছন্দ হলো যে আমি কোনটা নিব, অথবা ও আমাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোনটা নেবেন, এটা নেবেন নাকি ওইটা নেবেন, মানে হাদা ওয়াল্লা, এটা নেবেন নাকি এটা নাকি ওইটা। এটার মিনিংটা হচ্ছে এখানে একদম সর্বপ্রথম আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে এটা নাকি ওইটা। হাজা ওয়াল্লা হাজা ওয়াল্লা হাজা, হাজা ওয়াল্লা হাজা, হাজা ওয়াল্লা হাজা, এটা নাকি ওইটা, ঠিক আছে। তো এখন হাজা যেটা সেটা আমি প্রথমে 3টা অবলিক দিয়ে লিখছি, সেটা হচ্ছে যে কেউ হাজা যেটা সেটা হাজাও বলতে পারে, হাদা বলতে পারে, অথবা শুধু দোয়াকার দা দা বলতে পারে। হাজা হাদা হা দা, যেটাই বলুক না কেন সবগুলোর মিনিং কিন্তু এক, এটা এটা নাকি ওইটা। হাজা ওয়াল্লা হাজা, হাদা ওয়াল্লা হাদা, দা ওয়াল্লা দা, ঠিক আছে। আবার যারা একটু স্পিডলি কথা বলে তারা কিন্তু শুধু দা বলবে, দা ওয়াল্লা দা, মানে এটা নাকি ওইটা, ঠিক আছে। তো তখন আপনাকে অবশ্যই, আপনি যদি এগুলো শুনে থাকেন তাহলে আপনি অবশ্যই স্মার্টলি বুঝতে পারবেন যে হ্যাঁ সে এটা নাকি ওইটা বলছে। দা ওয়াল্লা দা, অনেকে বলবে যে দা ওয়াল্লা দা এটা মানে কি, মানে এটা এটা কী শব্দ, এটা কখনো শুনি নাই, আজকে শুনছেন, পরবর্তীতে যখন কেউ বলবে অবশ্যই এটা আপনাকে বুঝে নিতে হবে যে হাজা ওয়াল্লা হাজা বলছে, মানে এটা স্পিডলি যদি বলা হয় তাহলে বলে দা ওয়াল্লা দা, এতটুকু। এখন কথা হচ্ছে আমরা যদি কোনো একটা জিনিস চয়েস করছি, অথবা কখনো বলতে হচ্ছে আমি 2টা জিনিস চয়েস করছি, ওখানে পাশাপাশি একটা ছোটো আছে একটা বড় আছে। তো এখন যদি সেলসম্যান আমার থেকে জিজ্ঞেস করে আপনি কোনটা চাচ্ছেন, ছোট নাকি বড়, মানে ছোটোটা নাকি বড়টা, তাহলে আমাকে কি বলতে হবে, ও আমাকে বলবে, তখন জিজ্ঞেস করবে সগের ওয়াল্লা কেবির, মানে ছোটো নাকি বড়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ওই যে সেম টাইমে একটা সেন্টেন্স হয়ে যাচ্ছে, সেন্টেন্সের পাশাপাশি আমরা বিপরীত শব্দগুলো শিখে ফেলতে পারতেছি। ছোটোর বিপরীত হচ্ছে বড়, শিখে নিলাম। কম, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে কম বেশি, সস্তা দামি, কাছে দূরে, পাতলা ঘন, পানি তেল, নরম শক্ত, কাঠ লোহা। তো এগুলোর সবগুলোর আরবি পাশাপাশি দেয়া আছে। তারপর আমি একবার পড়ে যাচ্ছি, সবাই জাস্ট একটু উচ্চারণগুলো কীভাবে উচ্চারিত হবে সেটা জাস্ট দেখার জন্য, বোঝার জন্য জাস্ট আমি একটু বলতেছি। সেটা হচ্ছে এটা নাকি ওটা, হাজা ওয়াল্লা হাদা, দা ওয়াল্লা দা, ছোটো নাকি বড়, সগের ওয়াল্লা কেবির, কম নাকি বেশি, গলিল ওয়াল্লা জিয়াদা, সস্তা নাকি দামি, রাখিস ওয়াল্লা গালি, কাছে নাকি দূরে, গরিব ওয়াল্লা বাঈদ, আইন আছে কিন্তু এখানে, বাঈদ বাঈদ মানে দূরে, পাতলা নাকি ঘন, খফিফ ওয়াল্লা তেগিল, খফিফ পাতলা, তেগিল ঘন, পানি নাকি তেল, ময় ওয়াল্লা জেদ, নরম নাকি শক্ত, লেইন ওয়াল্লা শদীদ, লেইন নরম, শদীদ শক্ত, ঠিক আছে। কাঠ নাকি লোহা, খসব ওয়াল্লা হাদিদ, নারী নাকি পুরুষ, এটা আপনাদের জানার কথা, সেজন্য জাস্ট আমি একটু প্রশ্নবোধক রাখছি, আপনারা নিজের চেষ্টা করেন, নারী নাকি পুরুষ এটার কি হবে। ওকে, গরিব গরিব নাকি ধনী, ফগের ওয়াল্লা ঘনি, ঘনি শব্দের অর্থ হচ্ছে ধনী, ঠিক আছে। না নদী নাকি সাগর, নহর, নহর যেটা সেটা আমরা এখানে শিখছি কিন্তু উপরের দিকে, ওই যে ডেফিনেট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেলের ওখানে কিন্তু ওই শব্দটা ছিল, ওখানে যদি আমরা জেনে থাকি মুখস্থ করে থাকি তাহলে এখানে পারার কথা, ঠিক আছে। নদী নাকি সাগর, নহর ওয়াল্লা বাহার, মাটি নাকি পাথর, তোরাব ওয়াল্লা হাজার, হাজার পাথর, ঠিক আছে। সকাল নাকি বিকাল, এটা অবশ্যই আপনাদের জানার কথা, কারণ হচ্ছে এই যাবৎকাল আমরা অনেকবার শুভ সকাল, শুভ বিকাল, শুভ সন্ধ্যা, শুভ রাত্রি এগুলো বলছি, ওখান থেকে কিন্তু এই শব্দগুলো আপনার জানার কথা। সুতরাং আপনি ট্রাই করুন ট্রাই করুন ট্রাই করুন ট্রাই করুন, পারছেন। সকাল সাবাহ, বিকাল মাসাহ, সন্ধ্যা হোক বিকাল হোক মাসাহ দিয়ে কিন্তু আমরা পড়বো। সুতরাং এখানে হচ্ছে কি এটা কি পারছেন, সাবাহ ওয়াল্লা মাসাহ, ঠিক আছে। ওকে, যে পারছেন পারছেন আলহামদুলিল্লাহ, যে পারেন নাই তাহলে বলবো যে আপনি যে এই পর্যন্ত পূর্বের যত ক্লাস ছিল সবগুলো আর একটু মনোযোগ সহকারে আবার দেখে আসবেন, কারণ হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এরকমভাবে অনেকগুলো শব্দ আসবে, বাক্য আসবে, সেন্টেন্স আসবে, সবগুলো যাতে আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারি, বলতে পারি, ঠিক আছে। দিন নাকি রাত, নাহার ওয়াল্লা লেইল, লেইল অথবা লেইলা যাই হোক। এরপরে যেটা সেটা হচ্ছে এখন নাকি পরে, এখন যেটা মুহূর্ত, এগুলো হচ্ছে যে মুহূর্তকে আমরা কি বলবো, দেহেন আলহেন দেহেন, এগুলো হচ্ছে এখন। আরবিতে এখনকে অনেকভাবে বলা যায় দেহেন আলহেন, ঠিক আছে। মিন হচ্ছে এখন, পরে বাদেন, দেহেন ওয়াল্লা বাদেন,
দরজা নাকি জানালা, বাব ওয়াল্লা তাগা নাকি সুব্বাক, তাগা সুব্বাক একই, ওই যে আমি এই ক্লাসে কিন্তু আলোচনা করছি সেটা হচ্ছে তাগা সুব্বাক একই শব্দ। বাব ওয়াল্লা সুব্বাক, চাবি নাকি তালা, মুফতাহ মুফতাহ ওয়াল্লা গোফল, ঠিক আছে। উপরে নাকি নিচে, ফোক ওয়াল্লা তাহত, মানে উপরে নাকি নিচে, ফোক তাহত। সাদা সাদা কালো, আচ্ছা সাদা কালো এগুলো হচ্ছে যে কালারের নাম। এই কালারগুলো সম্পর্ক কিন্তু ছোটো একটা ক্লিপ আছে যেটা হচ্ছে কালার পরিচিতি যেগুলো সেগুলো জাস্ট আমি এই ক্লিপটার সাথে সংযোজন করে দেবো শেষের দিকে, আপনারা দেখে দেবেন। নয়তো ওই যে আই ক্লিক আছে, আই ক্লিকের দিকে যদি একটু দেখে নেন যে এখনও হয়তো বা ক্লিক করে, মানে আই ক্লিকের ওখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন যে কালারগুলো কীভাবে, মানে একটা ছোট একটা ক্লিপে এইভাবে বুঝাই দিছি যে সবগুলো কালারের নাম, এবং সবগুলোর কালার যদি পাতলা হয় ঘন হয়, মানে এই যে অনেক সময় দেখা যাচ্ছে কি ব্লু কালার, নীল ব্লু আছে, ব্লু কালারের অনেকগুলো ধরন আছে, এই যে সাদা কালারের কতগুলো ধরন আছে, হলুদ কালারের কতগুলো ধরন আছে, যেমন হালকা হলুদ হলে, ঘন হলুদ হলে, আবার লালের যেমন হচ্ছে যে লাল গোলাপি যেটা সেটা হচ্ছে যে সে পিঙ্ক। তো ওই ধরনেরগুলো অনেকগুলো কালার হয়, সেগুলো কিন্তু আমি ছোটো একটা ক্লিপ আছে ওইটা আপনারা দেখে নিলে পরে বুঝতে, কালার যা আছে সবগুলো শিখে নিতে পারবেন। তারপর পরবর্তীতে কোনো এক সময় যদি আমাদের কালার পরিচিতি যদি লেসন আসবে তো ওই দিন আমরা এটা নিয়ে আলোকপাত করব, যাতে আপনারা ফটাফট জিনিসটা রপ্ত করে নিতে পারেন, ঠিক আছে। সাদা নাকি কালো, আবিয়াদ ওয়াল্লা আসওয়াদ। তাহলে আমরা এখানে জাস্ট দুইটা কালারের নাম জানলাম, সেটা হচ্ছে আবিয়াদ, আবিয়াদ সাদা, আসওয়াদ আসওয়াদ, আসওয়াদ হচ্ছে কালো। আচ্ছা, তাহলে এখানে এই যে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হচ্ছে সেন্টেন্সের সাথে সাথে আমরা বিপরীত শব্দ শিখে নিলাম। আর ওয়াল্লা যেটা সেটা হচ্ছে যে এখানে ওয়াল্লা বলতে এটা আল্লাহ না, এটা হচ্ছে আর আরবিয়ানরা কতগুলো ওদের ভঙ্গিমান থাকে যে আপনারা ওয়াল্লা এভাবে অনেকগুলো ধরনের ইয়া থাকে, কথার ধরন থাকে। এটা হচ্ছে যে বিপরীত না কি বুঝাই, ঠিক আছে। ওয়ালা ওয়ালা ওয়াল্লা এইভাবে, এখানে আমি ওয়াল্লার বদলে শুধু ওয়ালা ইউজ করতে পারতেছি। যেমন হচ্ছে যে সাদা নাকি কালো, আবিয়াদ ওয়ালা আসওয়াদ এভাবেও বলতে পারি। মোটামুটি যাই হোক, আমরা এখান থেকে নাকি শব্দ শিখছি, নাকি শব্দের বিপরীতে যে এই যে বিপরীত শব্দগুলো এবং এই যে বাক্যর মতো করে আমরা সবগুলো জানার চেষ্টা করছি, ঠিক আছে। তো সর্বশেষ যেটা বিপরীত শব্দ। আচ্ছা, এখন যদি আমরা শুরুর দিকে আমাদের আজকের সূচিপত্র যেটা সেটার দিকে যদি একটু নজর দিই, তাহলে আমরা দেখা যাচ্ছে কি বচন শিখছি, নির্দিষ্ট অনির্দিষ্ট প্রবন্ধ শিখছি, বিপরীত শব্দ শিখছি। সর্বশেষ যেটা সেটা হচ্ছে শব্দার্থ, 50টি শব্দার্থ আজকে আমরা আজকের লেসনে শিখব। বা এই যে আজকে যদি আমাদের এটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়, তাহলে আমরা চেষ্টা করবো যে বেশি বেশি এই শব্দার্থগুলো মুখস্থ করার জন্য। কারণ হচ্ছে এই শব্দগুলো দিয়ে আমরা পরবর্তীতে কথোপকথন করব, যেটার জন্য আমাদের সবার জন্য লাগবে। এখানে 50টা শব্দার্থ দেয়া আছে। তো শব্দার্থগুলো হচ্ছে যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সবগুলো সংমিশ্রণে আছে। কারণ হচ্ছে জাস্ট আমরা যদি এই শব্দগুলো জেনে থাকি, যে বাক্যগুলো তৈরি করতে আমাদের অনেক সহজ হবে যখন, অথবা কথা প্রসঙ্গে এই শব্দগুলো আসবে তখন জাস্ট আমরা বুঝে নিতে পারবো, ঠিক আছে। প্রথমে যেটা সেটা হচ্ছে যে গার্মেন্ট, তোপ, পোশাক, যেটা আমরা জুব্বা বলি সেটাকে তোপ বলা হয়, ঠিক আছে। দম হচ্ছে রক্ত, রক্তকে বলা হয় দম অথবা ধাম, ঠিক আছে। আর গোল্ড, দাহাব, সেটাও আমরা হয়তো বা অনেকে জানি। লোকটি, রাজুল, রিজ্জাল, ওই যে ব্যক্তি যেটা সেটা। ফুল, জাহারা, মাস, সামাক, সূর্য, শামস, স্বাস্থ্য, সাহা। আচ্ছা, স্বাস্থ্যর ব্যাপারে যেটা আসছে সেটা হচ্ছে যে অনেকে এই যে শুভেচ্ছা বিনিময় যখন আমরা কথাবার্তা শুরু করি তখন কিন্তু অনেকে ক্যাফ সাহতাক জিজ্ঞেস করে। আরাবিয়ানরা কিন্তু ক্যাফ হালেক তাইয়েব, ক্যাফ সাহতাক তাইয়েব এভাবেই জিজ্ঞেস করে। ক্যাফ সাহতাক মানে হচ্ছে তোমার স্বাস্থ্য কেমন, তোমার শরীর কেমন আছে, ঠিক আছে। সাহ, সাহ বলতে সাহ যেটা বোঝাবে সেটা হচ্ছে যে শরীর, ঠিক আছে। স্বাস্থ্য মানে তোমার স্বাস্থ্য কেমন আছে। সাহা, ক্যাফ সাহতাক, ক্যাফ সাহতাক, ঠিক আছে। ক্যাফ সাহা, ক্যাফ সাহা, ক্যাফ ক্যাফ সাহতাক, সাহতাক মানে তোমার শরীর, আর ক্যাফ সাহা মানে স্বাস্থ্য কেমন, ওকে। এরপর যেটা সেটা হচ্ছে পাখি, তাইয়ের। এখানে কিন্তু আসছে আজকের বিষয়টাতে ওই যে পাখি আমরা পূর্ব পড়ছি, তারপর ওই শব্দার্থের মধ্যে চলে আসছে ছায়া, শেরু, শেরু যেটা সেটা হচ্ছে যে জিল অথবা সায়া। আরবিতেও ছায়াকে কিন্তু সায়া বলা হয়, ওকে। তাও জেনে নিলাম সেটা। আর এরপর যেটা মাংস, লাহাম, আগুন, নার, শিয়াল, সালাব,
সালাব যেটা সেটা হচ্ছে শিয়াল, কুকুর হচ্ছে খালব, আর শিয়াল হচ্ছে সালাব, ঠিক আছে। আর জিরাফ, জিরাফ যেটা সেটা হচ্ছে যে লম্বা মাথা যেটা চিড়িয়াখানায়, আজরাফা, আজরাফা জিরাফ। কারাগার সিজিন, কেউ যদি জেলে পড়ে হু অফিস সিজিন বলি আমরা, ঠিক আছে। হু অফিস সিজিন আল হেন, মানে সে এখন জেলখানায় আছে, ঠিক আছে। কারাগার সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে তারা অথবা তারকা, নজম, বিড়াল, বিচ্ছা বা কিত্তা, ওই যে বলছিলাম এখানে দুইটা শব্দ আমি পাশাপাশি রাখছি। শিয়াল, সরি শিয়াল তো বলছিলাম সালাব, আর এখানে হচ্ছে কুকুর, কাল্ব, বই, কিতাব, বই কিতাব। এরপর আসছে হচ্ছে গাড়ি, সৈয়ারা, ঘর, বেদ, বিমান, তৈয়ারা, সূর্য, শামস, চাঁদ, গামার, ফুল, জাহারা, গাছ, সাজারা, বন, গাবা, আর পাহাড় হচ্ছে যে জাবাল। এরপরে যেটা সেটা হচ্ছে এখন মোটামুটিভাবে আমরা এখানে 28টা হয়ে গেছে। 29 নাম্বার থেকে যদি শুরু করি তাহলে সেখানে আমরা পাচ্ছি হচ্ছে সমুদ্র, বাহার, ফিল বাহার, أروح البحر أنا بروح البحر هو فين الحين هو في البحر الحين মানে সে সমুদ্রে গেছে, ঠিক আছে। সমুদ্র শব্দটা ওখানে বেশি বেশি ইউজ হয়, কারণ হচ্ছে এখানে আমরা মোটামুটিভাবে একটু অবসানের জন্য সমুদ্র ভ্রমণ বা বিচ ভ্রমণ করা হয়, সেজন্য বাহার। বাহার বলতে সমুদ্র, নদী নহর, কলম গলম, টেলিফোন হাতিফ, পৃথিবী আর্দ, ফিল আর্দ মানে মাটিতে অথবা পৃথিবীতে, আর্দ এটাও আমরা অনেকে পরিচিত। আকাশ হচ্ছে, আকাশ হচ্ছে আসামা, আসামা অথবা শুধু সামা বললেও হয়ে যাবে। বায়ু রিয়া, আবহাওয়া জো, ভালোবাসা হুব, আনা হুব্বাক আমি তোমাকে ভালোবাসি, ও আই হুব্বাক মানে সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে। আর সেটা যে এরপরে যেটা সেটা শার্ট, গামিজ, শার্ট হচ্ছে গামিজ, প্যান্ট বন্তলন, বিছানা মানে এটা হচ্ছে বেড, ওই যে আমরা পালন বা বিছানা বলি না, সেটা হচ্ছে শরীর বলা হয়। কোনো একটা, এখন যদি আমি জিজ্ঞেস করি ফেন জওয়া আলাক মানে তোমার মোবাইলটা কোথায়, তুমি যদি বলো যে জওয়া আলী ফগ শরীর মানে আমার মোবাইলটা বিছানার উপরে আছে। জওয়া আলী ফগ শরীর, ফগ উপরে, শরীর বিছানার উপরে, জওয়া আলী ফগ শরীর বিছানার উপরে আমার মোবাইলটা রাখা আছে। জুতা হাদিয়ান, হাদিয়ান অথবা হাদিয়ান যাই হোক। এরপর হচ্ছে যে চশমা, নাদ্দারা, চশমা যেটা সেটা হচ্ছে নাদ্দারা। চুল শাআর, আর বাগান হাদিকা। আচ্ছা, চুল যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, চুল, চোখ, কান, চোখ, হাত, পা, এগুলোকে আরবিতে কী বলা হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিচিতি, সেটা নিয়েও একটা ক্লিপ আছে, সেটাও আমি ওই যে এখন আই ক্লিকে সংযুক্ত করে দিব, ওখানে ক্লিক করে কেউ যদি দেখে নিতে চান যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কোনটাকে কী বলে, মোর ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শিখে নিতে পারবেন, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে যে গার্ডেন, গার্ডেন হাদিকা। কম্পিউটার, কম্পিউটারের ব্যাপারে এর আগেও বলছি, হাসিব অথবা কম্পিউটার। আচ্ছা, এখন কথা হচ্ছে কম্পিউটারকে তো হাসিব অথবা কম্পিউটার বলা হয়। এখন ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরকে কী বলে, ক্যালকুলেটরকে কিন্তু আলাদা একটা শব্দ আছে আরবিতে, সেটা হচ্ছে আলা, আলা, ওয়েন আল আলা, আলা মানে ক্যালকুলেটরটা কোথায়, অথবা জিবাল আলা মানে আটা একটু টেনে বলতে হবে, জিবাল আলা, জিবাল আলা, জিবাল আলা, ঠিক আছে। তখন বুঝতে হবে যে ক্যালকুলেটরটা নিয়ে আসতে বলছে। এরপরে মরুভূমি সাহারা, সেটাও আমরা সবাই জানি। চোখ আইন, কান ইদুন, উদুন, ঠিক আছে। তারপরে মাথা যেটা সেটা হচ্ছে রাস, রাস মাথা। আচ্ছা, মোটামুটিভাবে এখন আমরা সব শেষ করছি, সেটা হচ্ছে 50টা শব্দার্থ শেষ করছি, এরপরে সমাপ্ত। মোটামুটিভাবে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে এই চতুর্থ ক্লাসে এসে আর জাস্ট আমরা যা শিখছি আলহামদুলিল্লাহ কম শিখি নাই। আজকের মেবি ওই যে শুরুর দিকে বলছিলাম যেটা সেটা হচ্ছে আজকে আমরা মেবি 1000-এর মতো শব্দ বা এর উপরও হতে পারে এরকম শব্দার্থ শিখবো। আলহামদুলিল্লাহ শিখছি, সেটাও বলা যায়। অনেকগুলো বাক্য গঠনও শিখছি। পাশাপাশি আজকের বিষয়গুলো যদি জানি তাহলে মানে এটা বলতে পারি যে অনেক ধরনের অনেক কথাবার্তা আমরা সামনের দিকে বলতে পারবো যদি আজকের শব্দার্থগুলো আমরা বুঝি এবং শিখে রাখি, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ইনতাবে আলা নাফসুকুম ও শুফকুম ইনশাআল্লাহ আল খায়র ওয়া মা আসসালামা। আসসালামু আলাইকুম।